আপনি প্রেসারের ওষুধ খাচ্ছেন কি, বা আপনার সদ্য প্রেসার ধরা পড়েছে, উচ্চ রক্তচাপ ধরা পড়েছে, যেটার জন্য আপনার ডাক্তারবাবু আপনাকে ওষুধ শুরু করতে বলেছে, কিন্তু আপনার মনে একটা দুশ্চিন্তা বা দোনামনা চলছে যে প্রেসারের ওষুধ শুরু করলে সেটা কি আমাকে সারা জীবন খেতে হবে? আমি বলবো আজ্ঞে না। সব ক্ষেত্রে প্রেসারের ওষুধ সারা জীবন খেতে হয় না। কিছু ক্ষেত্রে খেতে হলেও খুব কম মাত্রায় খেতে হয়। সেই বিষয় নিয়েই আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। নমস্কার, আমি ডক্টর দেবাদিত্য চ্যাটার্জি। আপনাদের উচ্চ রক্তচাপ কাকে বলা হয়? জেনারেলি যাদের সুগার বা কোলেস্টেরলের দোষ রয়েছে এবং তাদের ক্ষেত্রে 130 এর উপরে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 80 উপরে, বা ইন জেনারেল 140 এর উপরে সিস্টোলিক এবং 90 এর উপরে ডায়াস্টোলিক, বা 140/90 এর সমান প্রেসারকে আমরা উচ্চ রক্তচাপ বলি। সেই সমস্ত ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট শুরু করি। এবারে প্রশ্ন হচ্ছে, ট্রিটমেন্ট শুরু করলে কি সারা জীবন ওষুধ খেতে হবে? ব্যাপারটা হলো একটু সহজভাবে বোঝায়। যেমন আপনারা জানেন আমাদের জ্বর আসে, জ্বর আমাদের অন্তর্নিহিত কোনো রোগের লক্ষণ বা সিমটম। যেমন জ্বরের ওষুধ প্যারাসিটামল নয়, জ্বর কিছুক্ষণের কমানোর জন্য প্যারাসিটামল দেওয়া হয়। তার সাথে আপনার মেডিসিনের ডাক্তারবাবু দেখেন যে আপনার জ্বরটা কেন হয়েছে। সেটা ঠান্ডা লাগার থেকে হতে পারে, যেটাকে কমন কোল্ড বলে, থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, নিউমোনিয়া, ইউটিআই, মাল্টিপল জিনিসপত্র, সেটা জ্বরের ভিডিওতে আসবে। ঠিক সেরকমই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ এর একটি লক্ষণ, যেটা আপনার শরীরে কিছু অন্তর্নিহিত রোগকে ডিনোট করে। সেই রোগকে যদি আমরা সঠিকভাবে নির্ণয় করে সেটার চিকিৎসা শুরু করে দিতে পারি, তাহলে আপনাকে সেই রোগটি যদি আমরা শেষ করে দিতে পারি, তাহলে আপনাকে সারা জীবন প্রেসারের ওষুধ খেতে হবে না। এবারে আসি কি কি রোগ, সেটা আমি এরকম ভাবে বোঝাই যে আপনার প্রেসার যদি কখনো কোথাও মাপিয়েছেন, কোনো ক্যাম্পে মাপিয়েছেন, বা অফিস থেকে আসছিলেন ওষুধের দোকানে একবার প্রেসারটা মাপিয়েছেন। প্রথমে বলি আমাদের এশিয়াটিক পপুলেশন, আমরা যারা এশিয়ান পপুলেশনের আমাদের সেন্ট্রাল ওবেসিটি বা ভুঁড়ি যাকে বলে, বাঙালিদের শুধু নয় সমস্ত এশিয়ান পপুলেশনেরই ভুঁড়ির চান্স খুব বেড়ে যায়। ভুঁড়ি না দেখতে পেলেও সেন্ট্রাল ওবেসিটি বা ভিসেরাল ফ্যাট যাকে বলে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে ভিতরে, সেগুলির উপরে চর্বি জমা, এর চান্স অনেক বেশি। সুতরাং আমাদের দেশে প্রেসারটা কম বয়স থেকেই অনেক বেশি প্রচ্ছন্ন রূপে আমরা দেখতে পাই। সেই জন্য আমাদের প্রত্যেকেরই বছরে কখনো না কখনো একবার প্রেসারটা দেখে নেওয়া উচিত। এবারে গল্প হলো, প্রেসার আপনি মাপালেন, আপনি প্রেসার মাপিয়ে দেখলেন আপনার 140, নিচেরটা 80 বা 90 এর উপরে আপনার প্রেসার এসেছে। এরপরে আপনার কাজ হলো ডাক্তারবাবুর কাছে যাবেন, কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে কয়েকটা জিনিস করতে হবে। 1 নাম্বার, যদি আপনার সেটা সিঙ্গেল রিডিং হয়, মানে প্রথমবার মাপলেন এবং দেখলেন 140/90 এর উপরে হয়েছে, তখন আপনি খুব ভালো হয় যদি পরপর 2 দিন আপনি দিনে 3 থেকে 4 বার নিজের প্রেসারটা কোথাও মাপান, এবং তার মধ্যে সকালে ঘুম থেকে উঠে ব্লাড প্রেসারটা এবং রাতে শুতে যাওয়ার আগে ব্লাড প্রেসারটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের ইন জেনারেল সকালে থেকে রাতে শোবার আগে রক্তচাপ কম হয়, যেটাকে বলা হয় নকটার্নাল ডিপিং। এই নকটার্নাল ডিপিং আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। যাদের এই নকটার্নাল ডিপিংটা চলে যায়, মানে ধরুন সকালে 140 প্রেসার, রাতে জেনারেলি 120 বা 130 এর কাছাকাছি থাকার কথা, এই নকটার্নাল ডিপিংটা হচ্ছে না, বা সকালের থেকে রাতের প্রেসারটা বেড়ে যাচ্ছে, যাদেরকে বলা হয় রিভার্স ডিপার, এই সমস্ত রোগী স্ট্রোক বা হার্ট অ্যাটাকের জন্য তারা প্রস্তুত থাকুন, কারণ তাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের চান্স অনেক বেশি থাকে। প্রস্তুত থাকুন বলতে সেরকম নয়, সচেতনতার জন্য ভিডিওটা করা হচ্ছে। আগে থেকে যদি এই জিনিসটা দেখা যায়, সেই অনুযায়ী ওষুধ অ্যাডজাস্ট করা যাবে। আপনি যদি 2 দিনের 3 থেকে 4 বারের প্রেসার মনিটরিং করতে পারেন, আমাদের গাইডলাইন বলছে অ্যাম্বুলেটরি বিপি, মানে 24 ঘন্টার
টানা প্রেসার আপনি শুয়ে থাকবেন মনিটরিং করে, একটা অ্যাভারেজ রিডিং নিয়ে সেইটার বেসিসে জাজ করতে। সেটা সবসময় সম্ভব হয় না, এবং দিনে আপনি 4 বার প্রেসার মাপুন, রাতে শোবার আগে এবং সকালে ওঠার পরে যেন তার মধ্যে অবশ্যই থাকে। এই প্রেসারটা দুদিনের একটা রিডিং লিখে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, এবং যাওয়ার আগে কিছু রক্ত পরীক্ষা আগে থেকে করিয়ে নিয়ে যান, যাতে ডাক্তারবাবু আপনার এই প্রেসারের লক্ষণ যে অন্তর্নিহিত রোগের জন্য হচ্ছে সেই রোগটিকে সহজে ধরতে পারে এবং চিকিৎসা করতে পারে। কি কি রক্ত টেস্ট করবে? প্রথম টেস্ট হলো ব্লাড ফর সিবিসি বা রক্তের সিবিসি টেস্ট। তার মধ্যে আমরা হিমোগ্লোবিনকে বেশি করে দেখি, কারণ হিমোগ্লোবিন যারা ক্রনিক অ্যানিমিয়া বা বহুদিনের রক্তাল্পতায় ভুগছেন তাদের হাই আউটপুট হার্ট ফেলিওর বলে একটি হার্টের সমস্যা হয়, সেই জন্য তার রক্তের চাপ বাড়ে। সুতরাং সেই অ্যানিমিয়াটা আমি যদি চিকিৎসা করে দিই তাহলে আপনার প্রেসারের ওষুধ আর খেতে হলো না। একইভাবে পলিসাইথেমিয়া বলে একটি রোগ হয়, যেটা হিমোগ্লোবিনটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য রক্তের ঘনত্ব অনেক বেশি বৃদ্ধি পায়। সেটার কারণে যদি আমরা চিকিৎসা করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমার প্রেসারের ওষুধ সারা জীবন খেতে হলো না। আর কি টেস্ট হবে? এরপরে টেস্টের নাম হলো লিপিড প্রোফাইল। আপনারা সবাই এই টেস্টগুলোর নাম জানেন। আজকে লিপিড প্রোফাইলে আমরা ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কে দেখি। একটু সহজভাবে বোঝালে বুঝতে পারবেন, আমাদের শরীরে পাম্প হাউস হলো হার্ট এবং রক্তবাহ আর্টারিজ হলো আমাদের পাইপ। পাইপের মধ্যে জল হলো রক্ত। জলের যত ফোর্সে জল পাইপের মধ্যে দিয়ে যায় তত বেশি সেই জল পাইপের গায়ে একটা প্রেসার দেয়, এবং পাইপও রক্তের গায়ে বা জলের গায়ে একটি প্রেসার দেয়, যেটা উভয়মুখী সম্পর্কের একটি নেট ফোর্স, সেটাকেই বলা হয় ব্লাড প্রেসার। সেইটা আমাদের শরীরে আমরা মেজার করি। সুতরাং এই হার্ট এবং আর্টারিজ বা ধমনী এবং তার মধ্যে প্রবাহিত রক্তের গতিবেগ, এই কিছু জিনিসের তারতম্যের বেসিসে আপনার রক্তচাপ ওঠানামা করে। এবারে আমি যেটা বলছিলাম লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল এইচডিএল এই কটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। এইচডিএল আপনার ভালো কোলেস্টেরল, এলডিএল আপনার খারাপ কোলেস্টেরল। এবং খারাপ কোলেস্টেরল বা খারাপ ফ্যাট বলতে আমরা কি বুঝি? কারণ এদের অ্যাথেরোজেনিক ক্ষমতা আছে। অ্যাথেরোজেনিক ক্ষমতা মানে এই এলডিএল গুলোর ক্ষমতা আছে ছোট ছোট ভাবে এরা রক্তবাহকে ব্লক করবে, এবং রক্তবাহকে যদি আমার ব্লক করে, মানে আর্টারি বা ধমনীকে যদি আমার ব্লক করে, সেই ক্ষেত্রে রক্তের ফোর্স বেড়ে যায়। আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন, আমরা যখন আমাদের বাগানে পাইপে করে জল দিই, একটু দূরে জল দেওয়ার জন্য হাতে করে পাইপটাকে একটু প্রেস করি যাতে ফোর্স বেড়ে যায়। সেম ভাবে যদি আমাদের রক্তবাহর মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস বা এই রকম টাইপের এলডিএল কণা জমে, তাহলে রক্তের ফোর্স বেড়ে যায় এবং প্রেসার বেড়ে যায়। এটা আমরা লিপিড প্রোফাইলে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল এর অনুপাত দেখে বুঝতে পারি। এই ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল এর অনুপাত যদি আপনার 2.5 এর বেশি হয়, তাহলে এই ইঙ্গিত করে যে আপনার শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তবাহর মধ্যে প্লাক জমার, ট্রাইগ্লিসারাইড বাই এইচডিএল রেশিও, ক্ষমা করবেন, ট্রাইগ্লিসারাইড বাই এইচডিএল রেশিও এবং আরেকটা দিকে এলডিএল এর মাত্রা, এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি আপনার শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিসের মাত্রা জমার ক্ষমতা কত বেশি। এবং সেটা যদি 2.5 এর বেশি হয়, আপনার শরীরে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হয়ে গেছে। সেটাকে টার্গেট করে আমি যদি ঠিক করি তাহলে আপনার রক্তচাপ কমবে। এছাড়া যদি সেই ট্রাইগ্লিসারাইড বাই এইচডিএল রেশিও আমার 3 এর বেশি হয়, তাহলে সম্ভবত আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়েছে, মানে আপনি সুগারের দিকে যাচ্ছেন। এই রিপোর্টগুলো সহজ ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আমরা কারণ খুঁজে টার্গেটেড ট্রিটমেন্ট করে আপনার প্রেসারটাকে কন্ট্রোল করে এবং এমন জায়গায় নিয়ে আসা যাবে যে জায়গা থেকে প্রেসারের ওষুধকে আমরা চিরকালে বন্ধ করতে পারি। শুধু তাই নয়, এছাড়া
আর কি টেস্ট করবেন, আপনি ইউরিয়া ক্রিয়েটিনিন রক্তের টেস্ট করবেন। এটার মাধ্যমে আমরা কিডনির একটা ছোট্ট স্ক্রিনশট বা স্ন্যাপশট পাই, সেটা আপনার কিডনি কেমন আছে সেটা এটার মাধ্যমে আমরা একটা বুঝতে পারি। সেই ক্ষেত্রে সেটার কোনো তারতম্য থাকলে কিডনির কারণকে যদি আমি চিকিৎসা করি, সেই ক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারকে আমরা কন্ট্রোল করতে পারবো। এছাড়া সোডিয়াম আর কি টেস্ট করবেন, সোডিয়াম পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম কেন, সোডিয়াম পটাশিয়ামে আমাদের শরীরে কিডনি এবং হার্ট একটি ওয়াকি টকির মাধ্যমে কথা বলে, সেই ফিজিওলজিক্যাল ওয়াকি টকি বা ফিজিওলজিক্যাল ক্রস টকের একটি সিস্টেমের নাম হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। সেটা আমরা অন্য ভিডিওতে হয়তো আলোচনা করব, এটা একটু একাডেমিক গভীরতার মধ্যে চলে যাচ্ছে, যারা মেডিকেল ছাত্র ছাত্রী তারা বেশি ভালো বুঝতে পারবে। আপনাদের বোঝার জন্য আমি একটা জিনিস বলছি, এটা কাইন্ড অফ একটা ওয়াকি টকি যেটার মাধ্যমে হার্ট এবং কিডনি নিজেদের মধ্যে ক্রস টক করে। এটা আমরা সোডিয়াম পটাশিয়াম লেভেল দেখে একটা আইডিয়া পাই যে আপনার যে প্রেশারটা বেড়েছে সেটা ওই র্যাশ ডিপেন্ডেন্ট হাইপারটেনশন না র্যাশ ইন্ডিপেন্ডেন্ট হাইপারটেনশন। সেটা সোডিয়ামটা যদি বৃদ্ধি পায়, পটাশিয়ামটা যদি একটু কমে, তাহলে আপনার ওটা র্যাশ ডিপেন্ডেন্ট হাইপারটেনশন। সেই ক্ষেত্রে সেই ক্রস টকের মধ্যে যদি আমরা ঢুকতে পারি এবং রোগটাকে বার করতে পারি, তার সুচিকিৎসার মাধ্যমে আপনার প্রেশারের ওষুধ কমিয়ে এবং বন্ধ করে দেওয়া যায়। এছাড়া আর কি টেস্ট করবেন, আর একটি টেস্ট করে নিয়ে যাবেন, সেটা হচ্ছে থাইরয়েড টেস্ট। কারণ আপনার যাদের শরীরে থাইরয়েডের সমস্যা হয়, দু রকমের সমস্যা জেনারেলি হয়। একটা হচ্ছে হাইপার থাইরয়েড, মানে শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যাওয়া, এবং হাইপোথাইরয়েড, উভয় ক্ষেত্রেই আমাদের রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি থাইরয়েডটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে আপনার প্রেশারের ওষুধ বন্ধ এবং বা চললেও খুব কম মাত্রায় চলবে। এই টেস্টগুলি করে আমাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এবারে আরেকটু চুলচেরা বিশ্লেষণ যদি আমরা এই প্রেশার নিয়ে করি, প্রেশারের এই টেস্টগুলোর মাধ্যমে দেখে, বা যদি আপনার ডাক্তারবাবু আপনাকে আরেকটা ইসিজি করতে বলতে পারে, ইসিজির মাধ্যমে আমরা বুঝতে পারি আপনার প্রেশারের রোগটা কতটা পুরনো। কারণ প্রেশারের এফেক্টে আমাদের এলভিএইচ বা হার্টের পেশি ঘনত্ব বৃদ্ধি পাওয়া, এটা আমরা ইসিজি দেখে ধরতে পারি। সেই মতো আমরা ওষুধপত্র অ্যাডজাস্ট করব। মনে রাখবেন, এই কোলেস্টেরল, সুগার, প্রেশার, এইগুলো নিজেদের মধ্যে একটি ক্রসটক করে থাকে। এছাড়া এছাড়া আপনাকে কিছু প্রশ্ন করা হয় ক্লিনিকে গেলে। আপনার যদি প্রেশারের জন্য আপনি দেখাতে যান, আপনাকে ডাক্তারবাবু কিছু প্রশ্ন করবে যে আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, খুব ইম্পর্টেন্ট, মানে আপনার পরিবারে কারোর প্রেশার আছে কিনা। তাহলে এটা মেবি আপনার জেনেটিক হতে পারে, যেটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। সেই ক্ষেত্রেও আমরা যদি আগে থেকে জিনিসটাকে টার্গেটেড থেরাপি করতে পারি, হয়তো খুব কম ডোজে চলতে পারে, কিন্তু প্রেশার আপনার কন্ট্রোল রাখবে। এছাড়া অ্যাড্রেনাল গ্রন্থির টিউমারের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি ফিওক্রোমোসাইটোমা, এই জিনিসপত্রগুলো, বা শরীরে স্টেরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যাওয়া, যেটাকে বলা হয় কুসিং সিনড্রোম। আমরা ক্লিনিক্যালি দেখি যে আমাদের কাঁধের কাছে চর্বি জমে যাওয়া, যেটাকে বাফেলো হাম্প বা বাফেলোর মতো দেখতে হয়ে যাওয়া, একটু কুঁজো হয়ে গেছে যেটা কাঁধের কাছে চর্বি জমার জন্য, তার সাথে হাড়ের ক্ষয় হওয়া, যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস। এই সমস্ত জিনিসপত্র আপনার ডাক্তারবাবু অ্যাসেস করবেন। মোদ্দা কথা, আমার যেটা বলার উদ্দেশ্য, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন শব্দটা বারবার বলছি কারণ আমাদের মেডিকেল সায়েন্সে উচ্চ রক্তচাপকে হাইপারটেনশন বলে। সুতরাং এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটি লক্ষণ, এর মধ্যে থাকে অন্তর্নিহিত একটি রোগ। সেই রোগটিকে আমরা ইন্টার্নিস্ট যারা বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তার যারা, জেনারেল মেডিসিন ফিজিশিয়ান যারা, তারা সেই অন্তর্নিহিত রোগটিকে বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করে তার চিকিৎসা করি। আরেকটা, যেমন বয়সকালে আমাদের যে রক্তবাহগুলো থাকে, রক্তবাহগুলো তাদের শরীরের ফিজিওলজিক্যাল চেঞ্জ, যেটাকে ফ্রেইলিটি বলা হয়, সেই ফ্রেইলিটির জন্য তাদের রক্তবাহগুলো খুব শক্ত বা একটু পাথরের মতো হয়ে যায়। সেটার কারণ ক্যালসিয়াম জমা সেই রক্তবাহগুলির মধ্যে, মানে ধমনীর গায়ে গায়ে ক্যালসিয়াম জমা,
বা তার মধ্যে ফাইব্রোটিক চেঞ্জেস, মানে যেটাকে বলা হয় একটু ছিবড়ে হয়ে যাওয়া, এই সমস্ত জন্য তাদের রক্তবাহগুলো একটু শক্ত হয়ে যায়, যার ফলে তাদের প্রেশারটা অনেকটা বেশি হয়। তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় প্রেশারের ওষুধ বন্ধ করা যায় না, সেই ক্ষেত্রেও সঠিক চিকিৎসার বা সুচিকিৎসার মাধ্যমে তাদের প্রেশারটা কন্ট্রোল করতে হয়। কারণ আমাদের বয়সকালে আমাদের আরেকটা চ্যালেঞ্জ থাকে, দ্যাট ইজ পলিফার্মাসি। আপনাদের এখন খুব কমন হয়ে গেছে, আমরা সবাই দেখতে পাই 60 ঊর্ধ্ব একজন মানুষ, তাকে একটা বাক্স নিয়ে ঘুরতে হচ্ছে এবং তাকে 7টা থেকে 8টা ওষুধ খেতে হচ্ছে রোজ, যেটা তার পক্ষে খুব যন্ত্রণাদায়ক এবং বেদনাদায়ক। এবং আমাদের ডাক্তারিতেও এই জিনিসটা আমাদের চেষ্টা করা হয় যাতে পিল বার্ডেন কমানো হয়, এবং সেই জন্য আমরা কম্বিনেশন ওষুধ অনেক বেশি ইউজ করতে থাকি। শুধু তাই নয়, যদি আপনার প্রথম প্রেসার ধরা পড়ে, আপনার ওষুধ শুরু করতে চাইছেন কিন্তু মনে হচ্ছে আমাকে এখনই প্রেসারের ওষুধ খেতে হচ্ছে, এই বয়স থেকে প্রেসারের ওষুধ শুরু করে দেবো, এগুলো যদি হয় তখন সেটার ক্ষেত্রেও ডাক্তারবাবুকে বলতে পারেন আপনি কিছু নিজের জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে আপনি নিজেকে প্রেসারের রোগী হওয়া থেকে বা প্রেসার হলেও সেই জিনিসটাকে উইদাউট মেডিকেশন কন্ট্রোল করা আপনার হাতেও রয়েছে। যদি কিছু জিনিস ফলো করেন সেগুলো আমি বলবো, কিন্তু আপনাদের আমার সাথে শপথ নিতে হবে যে এই জিনিসগুলো আপনি নিজের জীবনে চেঞ্জেস আনবেন, যাতে আপনাকে এই প্রেসারের মতো একটি ক্রনিক রোগের লক্ষণ নিয়ে না ভুগতে হয়। কি কি পরিবর্তন? 1 নাম্বার, ডায়েট। ডায়েট খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমাদের ভাষায় বলা হয় ড্যাশ ডায়েট। ঠিক আছে, ড্যাশ ডায়েট মানে বাঙালিদের ড্যাশ ডায়েট মানে হচ্ছে হাই ফাইবার, হাই ফ্রুটস এবং লো কার্বোহাইড্রেট ডায়েট। হাই এবং যে ডায়েটের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম জাতীয় এই খনিজ পদার্থগুলো যাতে অনেক বেশি বেশি হয়। সেগুলো কি না, আপনি সকালে ধরুন একটা কাপ দই চিড়ে খেলেন বা দুধ চিড়ে খেলেন, যেখানে চিনি একদম কম দিলেন, 1 কাপ গ্রিন টি খেলেন, তারপরে টিফিনে একটা বয়েলড এগ খেলেন, তার সাথে ব্রাউন ব্রেড খেলেন। দুপুরে ভাতের পরিমাণটা কমিয়ে সেই জায়গায় শাকসবজি দিয়ে বেশি রিপ্লেস করুন, দরকার হলে এবং মাছ খান, কোনো অসুবিধা নেই, মাছ 2টো করে মাছ খান, কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটের বিভিন্ন রকমের ফ্যাট আছে, তার মধ্যে যেগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা আমরা বলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেইগুলো আপনার খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এবং ফলের উপর জোর দিন, দিনে 2বার 3বার করে 2টো 3টে করে শশা খান, দরকার হলে মাঝে একবার পেঁপে খান, এগুলি খুব ইম্পর্টেন্ট। এবং নুন কমাতে হবে, দরকার হলে যারা প্রেসারের ওষুধ খাচ্ছেন তারা দিনে 2.5 থেকে 3 গ্রামের নিচে নুনটা করার চেষ্টা করুন। খুব ভালো হয় যদি একটা ছোট পাত্র ক্যারি করেন, সেখানে 3 গ্রামের একটা নুন রাখলেন, তরকারি আপনার জন্য নুন দেওয়ার আগে তুলে রাখা হলো এবং সেটার থেকে অল্প অল্প নিজের মতো করে মিশিয়ে 24 ঘন্টায় আপনার একটা হিসাব থাকবে যে আপনি 3 গ্রামের বেশি খাচ্ছেন না। অনেক সময় নুন ছাড়া কি রান্না হয়, কি মুখে স্বাদ হচ্ছে না, সেই জায়গায় ইনিশিয়ালি নুনটা কমিয়ে সেই জায়গায় লঙ্কা বা অন্য রকম হার্বস দিয়ে জিনিসপত্রগুলোকে আপনি রিপ্লেস করতে পারেন। কিন্তু সচেতনতা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই প্রেসার একটি ক্রনিক রোগের লক্ষণ। এটা যদি একবার আনট্রিটেড অবস্থায় আপনার শরীরে বহু দিন ধরে থাকে, তাহলে এটিই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের মারণ রোগ ডেকে আনতে পারে, যেটা আমরা খুব সহজেই আমরা নিজেদেরকে এইটার থেকে প্রিভেন্ট করতে পারি। এছাড়া রোজ 8 ঘন্টা করে হাঁটা, 150 মিনিটস আ উইক অর 30 মিনিটস আ ডে, 5 ডেজ আ উইক, এইটা একটা প্রেসক্রিপশন, হাঁটার প্রেসক্রিপশন। রোজ নিয়ম করে হাঁটতে হবে। এখন আমাদের অ্যাপেল, ফিটবিট, বিভিন্ন ওয়্যারেবল ডিভাইস চলে এসেছে, সেটা আপনাকে বলতে পারবে, আপনারা সবাই জানেন, সেই জিনিসপত্রগুলো আপনার মনিটরিং করবে যে আপনি প্রপারলি হাঁটছেন কিনা।
এছাড়া এক্সারসাইজ, দু রকমের এক্সারসাইজ আছে, একটা হচ্ছে এন্ডিউরেন্স এক্সারসাইজ আর একটাকে বলা হয় রেজিস্ট্যান্ট এক্সারসাইজ, আর একটা হচ্ছে এরোবিক এক্সারসাইজ। মানে যদি একটা হালকা জগিং করেন অথবা এটাকে বলা হয় এরোবিক এক্সারসাইজ। এবং এন্ডিউরেন্স এক্সারসাইজ মানে যারা এক জায়গায় বসে স্কোয়াট করছেন বা বৈঠক যেটাকে আমরা বলি সেটা করছেন, বা শুয়ে শুয়ে নিজের পেশির ব্যায়াম করছেন, এই সমস্ত জিনিস কিন্তু রক্ত বাহুগুলোকে সচল রাখে এবং আপনাকে প্রেসারের হাত থেকে এরা কিন্তু অনেকভাবে রক্ষা করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোতে যারা ভোগেন তাদেরও কিন্তু উচ্চ রক্তচাপের একটা চান্স থেকে যায়। তো সেই ক্ষেত্রে সেটার প্রপার ট্রিটমেন্ট, প্রপার কাউন্সিলিং এগুলির মাধ্যমে, এবং খুব ইম্পর্টেন্ট অ্যাডহারেন্স টু মেডিসিন, ওষুধ যদি শুরু হয় ওষুধটা রেগুলার খান, সেটা একটা টাইম পরে আপনার বন্ধ হয়ে যাবে। এবং যে ফিজিশিয়ানকে দেখাচ্ছেন তাকে ধরে রাখুন, তাকে ফলো করুন, তাকে একটা টাইম পর পর আপনার ডাক্তারবাবু বা ফিজিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান যে টাইমে বলবে তার কাছে ভিজিট করা, সেই টাইমে তাকে ভিজিট করা উচিত। কারণ প্রেসারের এই যে আমি এত আপনাদের বোঝার জন্য এত ডিটেলসে কিছু কিছু জিনিস তুলে ধরলাম, সব জিনিস বলা সম্ভব নয়। হাইপারটেনশন ইটসেলফ ইজ এ ভাস্ট চ্যাপ্টার বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে কখন আপনার ক্যালসিয়াম জমছে সেটাও এখন এমডিসিটি বা এক রকমের অন্যরকম সিটি স্ক্যানের মাধ্যমে ক্যালসিয়াম স্কোরিং বা আগাস্টান স্কোরিং এর মাধ্যমে আমরা বুঝতে পারি সেটা আপনার হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে কিনা। সেইগুলো আমরা বুঝতে পারি আগে থেকে, যদি আপনি একজনের কাছে ফলো আপ করেন, সে আপনার প্রথম থেকে পুরো হিস্ট্রিটা জানে। সুতরাং আমার কাজ আজকে জনসচেতনতা করা এবং আপনাদেরকে বোঝানো যে প্রেসার খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু দ্যাট ইজ আ বোথ ওয়ে কমিউনিকেশন। ডাক্তার এবং রোগী দুজনকেই সচেতন হতে হবে, তবে গিয়ে আমরা রোগমুক্ত একটি সমাজ গড়ে তুলতে পারবো। নমস্কার, আজকে এইটুকুই বলছি।